লোকে দেখতে দাও না, ওটা ধোঁয়ার মধ্যে। আমি কি হেলেন যে ধোঁয়ায় নাচবো? তো সবাই বলে যে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। আমার এরকম বলার কোনো কারণ নেই। আমি ছোট্ট করে আমার রুটিনটা বলি। আমরা গতকাল রাত্রিরে 800 অবস্থায়, পরশু আমরা এসছি মানে দক্ষিণ 24 পরগনা থেকে রাত্রি 2:30 দর্শককে দেখতে দাও, লাইট জ্বালো, যেটা অভ্যেস করবে এটাই রাখবে। রাত্রি 2:30-এর সময় এসছি। কালকে আমরা গেছি হলদিবাড়ি, জলপাইগুড়ির থেকে আরো 48 কিলোমিটার। আজকে সকালে আমাদের 9:20 প্লেন ছিল, সেটা ছাড়লো দুপুর 1টায়। শুধু বাড়ি গিয়েছি, বাড়ি গিয়ে মনে হলো ওটা বউয়ের মতো কেউ একটা দেখতে, এত টাইমও ছিল না পুরোটা দেখবো। কোনো রকম দুটো মাথায় জল ঢেলে খাবার খেয়ে আবার এখানে চলে এসেছি। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আপনাদের ব্রিজের কাছে, কিন্তু এখানে আমার এসে ভালো লেগেছে। কারণ জানেন, এখানে আসার আগে এক ভদ্র মহিলাকে ফোন করেছিলাম। তিনি আমাকে 15 মিনিট ধরে বললেন তার জীবনে বেশি স্মৃতি নেই, 19 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, আর কি বা স্মৃতি থাকতে পারে, সব স্মৃতি আমাদের বাড়িতে। তিনি আমার মা হন। তিনি আজকে আমাকে এতগুলো কথা বলছিলেন। এই নবদ্বীপ ধাম তো আমি আজকে থেকে আসছি না, অনেক বছর ধরে আসছি। গত বছরও এসেছিলাম এখানে একজনের প্রাইভেট অনুষ্ঠানে। তো আমার মা গল্প করছিলেন, মায়ের দিদিমার সঙ্গে আসতেন। মা বলতো আমি জামা পরে যেতাম। এই নবদ্বীপ, কলকাতায় অনেকে বলে কলকাতা বিরাট শহর। আরে কলকাতা তো জন্মায়নি যখন নবদ্বীপে আলো জ্বলতো। একদম আমি বলছি আমার লোমকূপগুলো খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমি কলকাতার নই তো, আমি কলকাতার বাইরে। তাই আমার এখানে এসে ভালো লেগেছে। না হলে বাড়িতে থাকলেই ভালো লাগতো। ঠান্ডা এখানেও পড়েছে, ঠান্ডা একটু কম্বলটা পায়ের উপরে দিয়ে রাখতাম, একটু সিনেমা দেখতাম। দুটো ছেলে আছে, একটা 9 বছর, একটা 14 বছর, ওদের একমাত্র বাবা আমি। আর একটা 17 বছরের পুরনো বউ আছে, ওটার স্বামী আমি। ওদের সাথে একটু থাকতাম। কিন্তু কেন এলাম? আপনাদের বাড়ি যেরকম কলকাতা থেকে 120-25 কিলোমিটার দূরে, আমারও বাড়ি কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে। বসিরহাট মহকুমা, বসিরহাট ওই বর্ডারের পাশে, বাংলাদেশ বর্ডারের পাশে। বাংলাদেশ যারা একটু মাথা গরম করছে এখন, হ্যাঁ বুঝতে পারছে না তো, ওই বাংলাদেশ বর্ডারের কাছে বাদুড়িয়া থানা, সেখানে আমার আড়বেলিয়া গ্রাম। আমাদের ছোট্ট গ্রাম, খুব বর্ধিষ্ঠ গ্রাম। 2 মন্দির, 3 মন্দির, 4 মন্দির আছে। আমার বাড়িতে মা দুর্গা আসেন 354 বছর ধরে। আমিও আপনাদের মতো একটা বর্ধিষ্ঠ জায়গা আছে। কলকাতা এসেছিলাম বাবার হাত ধরে। কলকাতা ঢুকতে পারিনি, কারণ বাবা সেরকম অত বড় চাকরি করতো না। আত্মীয় স্বজন সবাই খুব এস্টাবলিশড। তো আমরা ব্যারাকপুরে এসে উঠেছিলাম। বাবা সেখানে চাকরি করতেন, ইলেকট্রিক সাপ্লাইতে, খুবই সাধারণ চাকরি করতেন। আমার 2 চোখ ভরা স্বপ্ন ছিল আমি একদিন বাংলা সিনেমা করব, বাংলা টেলিভিশন সিরিয়ালেতে অভিনয় করব, বাংলা মঞ্চে যাব, মানুষের অনুভূতিগুলো মানুষের কাছে ফেরত দেব। পথ অত সোজা ছিল না। আমি 96 সালে কলকাতায় আসি, স্কটিশ চার্চ কলেজে বাংলায় অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। স্কটিশ চার্চ ভর্তি হয়েছিলাম এই কারণে, কিছুটা কারণ নেতাজি পড়তেন, কিছুটা কারণ আচার্য জগদীশ চন্দ্র বসু পড়তেন, স্বামী বিবেকানন্দ পড়তেন, মিঠুন চক্রবর্তী পড়তেন। এটা অনেক বড় কারণ আমার কাছে। সেই কলেজে ভর্তি হলাম। 97 সালে এক বন্ধু আমাকে বলল, অভিনয় করবি একদিন টালিগঞ্জ, চলো।
টালিগঞ্জ গেলাম, পা দুটো কাঁপছিল থরথর থরথর করে। গ্রামের ছেলে, 2 টাকা দিয়ে সিনেমার টিকিট কাটি, 50 টাকায় সাইকেল রাখি, ছোট মা মাঝে মাঝে দেয়, মা মাঝে মাঝে দেয়, আমি মিঠুনদার উপরে ক্লাস করি। টালিগঞ্জে গিয়েছিলাম 97 সালে জুলাই মাসে, ঝরঝর করে বৃষ্টি পড়ছিল। দেখেছিলাম জানলা দিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি চুল আজ যাচ্ছে, তখন দাদার উল্টো চুল ছিল, ব্যাক ব্রাশ করছে, দেখে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল। কি গ্ল্যামার, কি সুন্দর দেখতে, এই ওয়ার্ল্ডে আমি আসবো কি করে? টালিগঞ্জ, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, ছায়া দেবী, কত নাম, কালী ব্যানার্জি, অনিল চ্যাটার্জি, সেই সব নামের জায়গায় আমি জায়গা পাবো কি করে? কিন্তু আমার মন বলতো আমি মা দুর্গাকে ডাকতাম, একদিন যেন আমার কিছু একটা হয়। তো 97 সালের পরে থেকে 2000 সালের 1 জুন থেকে আমি প্রফেশনালি অ্যাক্টিং করি। প্রফেশনালি অ্যাক্টিং মানে টাকা নিয়ে অভিনয় করি। আর এবছর 2025 সালের 1 জুন আমার 25 বছর কমপ্লিট হয়ে যাবে। একটা সাধারণ ঘরের সাধারণ বাড়ির বাসে হেঁটে চলা ছেলে 25 বছরে টালিগঞ্জের স্বপ্নের দুনিয়ায় কাটিয়ে দিল। এটা আমার কাছে সব থেকে জীবনের বড় ঘটনা। আমার কোনোদিন জন্মদিন বলি না আমি, কারণ আমি মনে করি এটা প্রকৃতির নিয়মে এসেছি, আমার বাবা মা আনন্দ পেতে পারে। কিন্তু আমার জন্মদিন আমার ছেলেদের বলেছি 25 বছর মানে 1 জুন আমার প্রথম জন্মদিন হবে। আর একটা কথা, এর জন্য আমি সবার আগে ধন্যবাদ জানাই উপরওয়ালাকে। উপরওয়ালার অনেক নাম, ভগবান, আল্লাহ, জিসাস ক্রাইস্ট, বায়গুরু, গৌতম বুদ্ধ। আমার যিনি উপরওয়ালা, তিনি আমাকে বিরাট সাহায্য করেছেন। আমাদের প্রত্যেককে উপরওয়ালা দেখা দেন, আমরা বুঝতে পারি না। এখানে তো সন্ন্যাসী সন্ত আদমিতে ভর্তি আপনাদের নবদ্বীপ, এটা আমার বিশ্বাস। ধরুন রাতের অন্ধকারে আপনি কৃষ্ণনগরের মোড়ে বা আমাদের এখানে যেখানে প্রান্ততীর্থ ছিল ওখানে দাঁড়িয়ে আছেন, শীতের মধ্যে মারাত্মক বৃষ্টি পড়ছে, একটা ভাঙা ম্যাটাডোর রাত্রি 3টের সময় আপনাকে পৌঁছে দিয়ে গেল নবদ্বীপ। ওই ম্যাটাডোরওয়ালা কিন্তু ভগবান নয়, কিন্তু ওই টাইমিংটা করে দেওয়া, ম্যাটাডোরটা পাঠিয়ে দেওয়া, না হলে আপনি একটা অসুখে পড়ে যাবেন, সেটা কিন্তু ভগবানের তৈরি করা। আপনার কারোর একটা রক্ত লাগবে, কারোর কিডনি লাগবে, রক্তটাকে দিচ্ছে, রক্তটা দিচ্ছে শান্তিপুরের থেকে কেউ, কিডনিটাকে দিচ্ছে না, কিডনিটা দিচ্ছে কেউ মালদা থেকে। তাহলে বাড়ির লোকের যে ক্ষমতা নেই, কোথাও একটা ভগবান তৈরি করে রেখেছে। তাহলে আমার ভগবানকে আমার মা আর আমার বাবা, যাদের আশীর্বাদ ছাড়া আমি এগিয়ে আসতে পারতাম না। আমার বাবা অনেকদিন আগে মারা গিয়েছেন, অনেকদিন আগে মারা গিয়েছেন। তো নিশ্চয়ই উপরওয়ালাকে গিয়ে বলেছেন আমার ছেলেটা খুব চেষ্টা করে, একটু দেখো না যদি কিছু হয়। আমার মায়ের আশীর্বাদ, আরেকজন আমার ভগবান আছে। এখন বাজে রাত্রি 9:05, বাড়িতে টিভি আছে, হাতে মোবাইল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ওষুধ খাওয়ানো আছে, বাড়িতে দেরি করে গেলে রাগ করার লোকেরা আছে, তারপরেও যে কটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে, ঘেঁচাঘেঁচি করে দাঁড়িয়ে আছে, বসে আছে মাটিতে, তারাই তো আমায় বানিয়েছে, তারাই তো আমার বাড়িকে খেতে দেয়, তারাই আমার সংসার চালায়। আপনারাই আমার জীবন্ত ভগবান। 9 থেকে 95 যা বয়স হোক, আপনাদের পায়ে আমি প্রণাম করি। এই কথাটা আমি মিথ্যে বললাম না, আমি মিথ্যে কথা বলি না। আমি যে রোজগার করি না, আমাকে মিথ্যে কথা বলতে হয় না, আমি সত্যি কথা বলে রোজগার করি। আমি মিথ্যে কথা একদম বলি না, শুধু এক জায়গায় বলি, যে আমার সম্পর্কে বউ হয় তার সঙ্গে আমি বলি, ওইখানে আমি বলবো। কারণ আমাকে একজন বলেছে ওর নাম অর্ধাঙ্গিনী, পুরো দিবি না অর্ধ দিবি, পুরো দিলে মুশকিল হয়ে যাবে, ক্যাঁ 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 করবে। আর এই যে আপনারা ফাংশন দেখছেন, কেউ হাততালি দেবেন না। কেন হাততালি দেবেন? আমি যে সেই ভাই শুরুতে বলছিল যতক্ষণ পাবে হাততালি, একদম না। আপনারা ঠান্ডার মধ্যে এসে দাঁড়িয়ে দেখছেন, বসে দেখছেন, এটাই আমার কাছে বড় প্রাপ্তি। ভালো লাগে যেরকম খাবার হোক, মানে ভাবার বাইরে। মানে অনেকে আমি যে প্রচুর খেতে ভালোবাসে মাছ মাংস, না ঠিক আছে, না হলেও হবে। এই তো মায়া পড়ে আছে, কতদিন থেকে যাই, নিরামিষও সমান পরিমাণ ভালো লাগে। আমি খেতে ভালোবাসি, ওটা আমার মনের একটা দরজা। একটা মেয়ের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, 4 দিন আলাপ হয়েছিল। মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম তুমি রাঁধতে পারো? বলো হ্যাঁ, আমার ঠাকুমা বাংলাদেশে, আমি রাঁধতে পারবো না? তো আমার হচ্ছে সব থেকে ভালো লাগে ছুটির দিনে বাড়িতে ট্যাংরা মাছ রাঁধতে পারো? বললো হ্যাঁ। রাত্রে ফোন করে বললাম তোমার বাবা আমাকে বলো না আমাকে বিয়ে করবে? তারাই বিয়ে করেছি। তা বলছে একটাকে থেকে একটাকে বিয়ে করেছি তা না, তার আগে অনেক ট্রেনিং ছিল। যাই হোক, তো গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। আমি যখন 90-এর দশকে বড় হয়েছিলাম, তখন ভারতের আকাশে বাতাসে কুমার শানু, এত রোমান্টিক গান আমার ছোটবেলায়। তো ঠিক করেছিলাম যদি সিনেমাতে কিছু এক্ষুনি বাজিও না, সবাই একটা দিকে তাড়ায় রয়েছে, যেন কখন কোন যাত্রী যাবে আর আমার ফুলসজ্জা শুরু হবে।
তো তাড়াহুড়ো কি আছে? আচ্ছা, কেউ হাততালি দিতে বারণ করে দিয়েছিলে, আর দেবেন না। আমার অত হাততালি পাওয়ার একটু দিস না। হাততালি পাওয়ার যদি অতই আশা থাকতো আমি লাস্ট পঞ্চায়েত ভোটে দাঁড়িয়ে যেতাম, সেখানে শুধুই হাততালি। তো ভেবেছিলাম কোনটি শিল্পী হবো। কোনটি শিল্পী মানে কি? গৌতম ঘোষ কিশোর কুমারের গান করেন, কুমার শানু কিশোর কুমারের গান করেন, এখনো করতেনও। আমার বন্ধু জোজো উষা উত্তুপের গান করে, আশা বোসের গান করে, মোহাম্মদ আজিজ জি মোহাম্মদ রফি সাহেবের গান করতেন। তেমনি আমি ভেবেছিলাম কুমার শানু কোনটি হবো, তাহলে অন্তত কিছুটা রোজগার করতে পারবো। এবং একটা কি বন্ধ হয়ে গেল না, এই ডান দিকে এটা বন্ধ হয়ে গেল। তুমি মোবাইলটা রেখে দাও, আমি বৌদির কাছে ছবি পাঠিয়ে দেবো, তাতে গিয়ে দেখাবে তো। তুই কাজে মন দাও। হ্যাঁ, কারণ এরা তোমার তো ফুল পেমেন্ট করেনি, চেকে দিলে বানান ভুল করে দেবে। আর যদি তোমার ট্রান্সফার করার থাকে বলবে সার্ভার ডাউন আছে। আমি কমেডি করে চলে যাচ্ছি, আমি সাউন্ড শুনতে পাচ্ছি না। প্রেম করলো, আবার দুজনে মিলে গান টানো গাইলো। আমার দেখবেন কোনো নায়িকা টাইকা নেই ছবিতে, কোনো আমার উল্টো দিকে কোনো মহিলা নেই যে আমি একটু গাছের পিছনে যাবো বা গাছ একটু নড়বে বা একটু বরফে গড়াগড়ি খাবো, ওসব আমার কপালে নেই। সারাক্ষণ আমার ভাতৃদ্বিতীয়া আর রাখি পূর্ণিমা। সিনেমা করলাম জিতের সাথে, পরবর্তী সিনেমার নাম কি? রবি কিনাগি পরপর আমাকে সিনেমা দিয়ে গেছে। প্রথম সিনেমা 100% লাভ, না প্রথম সিনেমা ফাইটার, তাতে আমি আইসক্রিমওয়ালা ভোতা ছুরি বার করেছিলাম জিতের গলা কাটবো বলে। জিত বললে তার নিচে কি আছে বলে এক লাথি মারলাম, জল পড়ে গেলাম। পরে একটা সিনেমা করলাম 100% লাভ। এই 100% লাভেতে জিতের সাথে কোয়েলের কি করে দেখাবে, কোয়েল কি করে প্রেম করবে, ওদের দুজনের সাথে দুজনের কি করে হবে, আমি সারাক্ষণ দৌড়ে 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 চেয়ার ছোট করে ফেললাম। ওদের প্রেম হয়ে গেল, ওরা দুজনে মিলে গান গাইলো কি 100% লাভ 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 লাভ। আর টোটাল সিনেমা করে আমার কি লাভ হলো? আমার তো লোকসান 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 লোকসান। সিনেমা করলাম আওয়ারা ছবিতে আমার কি মান আমাকে মেরেছে জিৎ, মারতে মারতে নিয়ে গেছে শিব মন্দির, মারতে মারতে নিয়ে আসছে। আর আওয়ারা ছবিতে আমার বাবার ফুলসজ্জার আংটিটা দিয়ে দিলি। ওটা কি ঠিক হয়েছে? আমার বাবার ফুলসজ্জা আর কোনোদিন হবে বলুন? একবারই তো ভদ্রলোক, আর কোনোদিন ফুলসজ্জা করবে? আমি তো সিনেমায় আছি, 2-3 বার হওয়ার চান্স আছে। আমার ছেলেরা বড় হয়ে গেছে, পিটিয়ে মেরে ফেলতে হবে আমার। আওয়ারা ছবিতে তারপরে সিনেমা করলাম বস। আমার জীবনে একটা বিরাট সিনেমা। কেন বলুন তো? আমি ফার্স্ট টাইম বম্বে গিয়েছিলাম। একে বলে টাকা দিয়ে কেনা, বাকিটা ফাউ ছিল। ভালো করে কাজ করো, বউটা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে বলে তো তুমি কিছুই খাচ্ছ না দেখছি। তো বস সিনেমা আমি বম্বে গেলাম, বম্বে ফার্স্ট টাইম বম্বে। আমার ছোটবেলা থেকে খুব বম্বে যাওয়ার শখ। বম্বে যাবো, আর্টিস্ট দেখবো, তাদের বাড়ি দেখবো। কাদের? রাজ কাপুর, দেবানন্দ, দিলীপ কুমার সাহ, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী, কিশোর কুমার, মোহাম্মদ রফি, কুমার শানু। এরা কোথায় যায়? শূন্য হাতে আর পূর্ণ হাতে ফিরে আসে। তাদেরকে দেখার জন্য বম্বে গেলাম। বম্বে প্লেন থেকে নামার সময় বুকের ছাতি ফুলে গেল যে বিশ্বনাথ মুম্বাই পৌঁছে গেল। তারপর প্লেন থেকে নামার সময় আমার মনে মনে বললাম সত্যা সিনেমার মতো, ইয়াকা মুম্বাই কা ডনকন। নিজের মন বললো সত্যার মতো, ভিকু মাত্রে বলেছিল। আমি বললাম বিশ্বনাথ, বলতেই না আমার ওইটা পেয়ে গেল। না না, আপনারা ভুল ভাববেন না। ওইটা বলতে আমি কি সকালে গেছি যে ওইটা আমার পেয়ে যাবে? আমার খিদে পেয়ে গেল, যেটা আমার একটু পায় বেশি। কিন্তু বোম্বে কোনো কমন সাবজেক্ট নেই, লুচি ঘুগনি নেই, তারপরে মুড়ি ঘুগনি নেই, পরোটা তরকারি নেই, কোনো খাবার কমন নেই। কিন্তু একটাই খাবার আছে, বড়া পাও। বড়া পাও মানে একটা পাউরুটির মধ্যে একটা আলুর চপ বোমের মতো ভরে দেবে। ওই খেলে আমি অম্বল গ্যাসে মরবো, খাই না। এইরকম কাগজের কাপে, বম্বেতে তো প্লাস্টিক নেই, প্লাস্টিক দেয়নি, এই কাগজের এইটুকুনি কাপে এতটা মতো জুস দিয়েছিল। এই কতটা বলুন তো, বুঝতে পেরেছেন? এই বোঝার জন্য বলছি, এই 1.5 পেগের মতো হবে। হ্যাঁ, ছেলেরা কি সুন্দর বুঝতে পেরেছে। মানে ওদের যখন ঢালার সব লাঠি দিয়ে বেশি হলে পারে না, কম হলে পারে। তো এই একদম কথা বলবি না। তো তারপরে জিৎ আমার বাড়িতে এলো, তুই আনলাম, তুই আমার বাড়িতে এসেছিস, খা, তোকে আমি একটা চাকরি জোগাড় করে দিচ্ছি। জিৎ কিচ্ছু বললো না, ঠাস করে আমাকে একটা চড় মারলো।
মেরে বললো 5 টাকার ক্যাবলা নয়, আমি 20,000 কোটি টাকা বিল্লা হতে এসে তুই হতে এসে তুই আমার বাড়ি কেন এসছিস? কালকে আপনার বাড়িতে যদি কেউ এসে বলে এখানে আমি রাজ করতে এসছি, আপনি মানবেন? লাঠি মেরে থানায় পাঠিয়ে দেবেন। আমার ইচ্ছা করেছিল জিতকে টেনে একটা চড় মারি, কিন্তু জিতকে আমি মারতে পারবো না। জিতের এখানে বাইসেপ, এদিকে টাইসেপ, এখানে 6 প্যাক, আমার ফ্যামিলি প্যাক, মারবো কি করে? তারপর দেবের সাথে সিনেমা করলাম লে ছক্কা। লে ছক্কা ছবি, মানে সে বছর যে কি ঠান্ডা পড়েছিল ভাবতে পারবেন না। 11 জন প্লেয়ারকে নিয়ে সিনেমা, 11 জন প্লেয়ারের ভালো ড্রেস আমার, আমি ঠাকুর মশাই, একটা ফিনফিনে ফতুয়া, একটা প্যাক প্যাকে ধুতি, যত হাওয়া সব বন্ধ পেয়েছে। পরে দেবের সঙ্গে সিনেমা করলাম পাগলু 2। কথায় কথা রজিত দত্ত বলে নড়ে বালি চাপা দিয়ে দিল। তোর বালির গোটা না যে তুই চাপা বসতাম, আমার গল্পে চাপা দিয়ে দিবি কেন? বলে রাগের মাথায় দেবের বাবাকে আমাকে তুলে নিয়ে চলে গেল সোজা দুবাই। দুবাইতে কি গরম, কি গরম, আমাদের আটকে রেখেছে 5 দিন। 1 জামা, 1 প্যান্ট। আরো একটা জিনিস এক ছিল, শ্মশানে বলতে বাবা, ওই জিনিস এক করে থাকা যায়, চুপে চুপে মরছি। এই সাথে আমার ভেবেছে যাকে কাছতে দেবো বউ পর্যন্ত মারবে। তারপরে গিয়ে পাগলু 2 গেল। পরের সিনেমা হচ্ছে চ্যালেঞ্জ 2। তোমার অসুবিধা হচ্ছে তুমি বলছি বলে ঘুরে আসবো। ব্যাংকক সম্পর্কে তো জানেন আপনারা সবাই, মনে কম বেশি। আমার বউ লাস্ট মিনিটে বলে আমিও যাবো, তাহলে আর গেলাম কি হবে? তো ব্যাংকক যাবো, উড়ে টুড়ে আসবো, বউ সঙ্গে চলে গেল, যাই ভালো। এইবার রংবাদ সিনেমাতে আমি হোটেলের ম্যানেজার, আমার আন্ডারে চাকরি করে হচ্ছে দেব। আর ওদিকে হচ্ছে কোয়েল মন্দিরের ম্যানেজার হচ্ছে খরাজি মুখার্জি, ওর বাবার অযোধ্য দত্ত। খরাজি মুখার্জি হোটেলে ঢুকেই বলছে এই যে সুইমিং পুলটা একটা টোটাল 20 লারি দিয়ে জল করে দিই। আর 20 লারি কি আমার বাবা, এর মধ্যে ঢালবো আমি বলে ওদিকে রজিত দত্ত ফোনও আমাকে ভিজছে, আর এদিকে খরাজি মুখার্জি ভিজছে, মানে দুজনে মিলে ফুটবল খেলছে, আর আমি মাঝখানে ঢুমঢাম 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 ঢুমঢাম। আর ওদিকে নায়িকা কি করছে, মধু খাওয়া খাই করছে। দুজনে কি সমুদ্রে, ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোরা মধু খাচ্ছিস, আমি মৌমাছি থেকে হয়ে যাচ্ছি। পরে সিনেমা করলাম দেবের সাথে শুধু তোমার জন্য। তুমি কৃষ্ণ, তুমি কালী, ভিন্ন রূপের ধারা, অন্তরে দাও নদীর মতো করুণার ধারা। তুমি কৃষ্ণ, তুমি কালী, ভিন্ন রূপের ধারা, অন্তরে দাও নদীর মতো করুণার ধারা। সূর্য আকাশ মিলে মনের কালি মুছিয়ে দিলে, জগদ্ধাত্রী মায়ের মতো বড় মা জয়, বড় মা জয়, বড় মা জয়। মায়ের মন্দিরে এলে শূন্য শক্তি তুমি শক্তি, তুমি ভক্তি, তুমি মহামায়া। প্রখর রোদে বৃক্ষ হয়ে দাও শীতল ছায়া, প্রখর রোদে বৃক্ষ হয়ে দাও শীতল ছায়া। সব দাও বুঝিয়ে, চোখের জল দাও মুছিয়ে, জগদ্ধাত্রী মায়ের মতো বড় মা জয়, বড় মা জয়, বড় মা জয়। মায়ের মন্দিরে এলে স্বপ্ন শক্তি হয়। पागल हुआ रे मैं धीरे धीरे, तेरी चुनरिया दिल में गई, मेरी धड़कन धीरे धीरे। সলমান খান বোম্বেতে বড় হয়েছে, বাবা তো বিরাট কাণ্ড, তবু না নিজের ক্ষমতায় বড় হয়েছে। এই সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে কিছু করে দিতে পারে না, সুযোগ করে দিতে পারে, টিকিয়ে রাখতে পারবেন না। লেখালেখি, সিনেমা জগৎ, গায়ক, তোমাকেই বড় হতে হবে। তাহলে সব বাপের ছেলেরা বাপেদের মতোই হয়ে যেত। কিন্তু শাহরুখ খান আমাদের কাছে একটা বিরাট ইন্সপিরেশন। 90-এর দশকে এসেছিল, কত দূর সেই দিল্লি থেকে, পরিবারের কেউ ছিল না, বাদশা খান। আমি নিজে যখন বম্বে যাই, আমি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে শুধু ওর বাড়িটা দেখি, যে একটা মানুষ কি করে এটা বানাতে পারে, জীবনে কি করে হতে পারে। তো আর শাহরুখ খানের না বিরাট চুল, বিরাট জামা কাপড় কিছু ছিল না, কিন্তু কি একটা ছিল। আর আমি সামনে থেকে মিট করেছি, আমার থেকেও দেখেছি হাইটের শট, কিন্তু মানুষটার মধ্যে কি আছে যে বাদশা খান সারা পৃথিবী। তো একটা শাহরুখের গান না গাইলে ওর মানে খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। আর ওর সাথে একটা বিরাট যোগাযোগ আছে, তো মনের যোগাযোগ। ও আমাদের ইন্সপিরেশন, সাহস দিত।
তো শাহরুখের একটা গান গাই, চলো 1 2 3 4। তবে যৌবনের সময় মানুষ অনেকে ভুল করে, বুঝতে ভুলে যায় যে বাবা মার থেকে বেশি ভালো কেউ বাসে না। এত প্রেমে পড়ে যায়, এবার প্রেম চলে গেলে হাত কেটে ফেললো, গলায় ঝুলে পড়লো, ট্রেনে গিয়ে লাভ মারলো, বোকার মরণ। বেশিরভাগ শাড়ি কিনে দেখা হচ্ছে, শাড়ি তো বড় বড় কথা দেখবি একটু পার্টি করবে। যারা এখানে বসে ফাংশন দেখছে কাউকে বলতেই পারে বাবা জানি কি বলে গোটাকে বিশ্বনাথকে দিয়ে হেরে পড়ছিল গায়ে। বলছি আমি আর একটা জিনিস আবিষ্কার করছি, যার বর যাতে কাজ করে তার বউ তাই বলে তার বরকে শাসন করে। কিরকম? যার বর ধরুন কৃষক, চাষি, পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা, তার বউ বলে তুই বাড়ি আয়, তোর বুকে নাঙল দেবো না। যার বর ধরুন জেলে মাছ ধরে, তার বউ কি বলে তোর জালে করে ধরবো, জলে চলিয়ে এক্ষুনি চলিয়ে। যার বর স্কুল টিচার, তার বউ বলে কাকে জ্ঞান দিচ্ছ, ক্লাস 7 ছাত্রী। তাহলে যার বর সিনেমা করে তার বউ কি বলবে, বাড়ি এসো তুমি ভিলেন আমি হিরো, ক্লাইম্যাক্সের শুটিং হবে আজকে এইখানে। এই যে আমার পিছনে যারা বাজাচ্ছে ওদের বউ বলে তো বিয়ে হয়েছে দেখেই মনে হতো। ওই যে গিটার বাজাচ্ছে ওর বউ বলে তুই বাড়ি আয়, তোর তাকে নাকি ছেঁচি আয়। আচ্ছা এই যে দুকাটি দিয়ে বাজাচ্ছে ওর বউ দুকাটি দিয়ে বাজায়। আর যে রিদিম ওইরকম কোলে পড়ে থাকে ওর বউ ডিক 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 ডিক। তোমার বিয়ে হয়নি তাই এখানে নিয়ে আছে বলো যদি ইচ্ছা। আরে মাকে এখনো শেষ হয়নি, তো ছেড়ে দেবো, কাকে অজ্ঞান হয়েছে ছেড়ে দেবো। আরে নবদ্বীপে বিয়ে করবি, লাল দইকে বেঁচে যাবি রে।
ওর বউ বিয়ে করলে ওকে বলবে তুই বাড়ি আছে বুকের রিডিও বাজাবো আজকে আয়। তুই যেন এখন বিয়ে করিস না। তো বিয়ে হয়ে গেছে, তুই বিয়ে করতে যাস না কিন্তু। তোর বাবার কি হাল হয়েছে দেখেছিস তো। সব থেকে মুশকিল হচ্ছে আমার সাথে কেউ প্রোগ্রাম করতে চাইছে না। স্যাক্সোফোনের বউ বেরিয়ে গেলে সব থেকে খারাপ করতে লাগে, বলে তো ছুটবে এমন যেন হাওয়া মিলাতে পারি। সাউন্ড তুমি কিছু না, তোমার বউ কম কথা বলে না। ওর বউ রেগে গেলে কি বলে বলতো, দেখবি তোর ফেটা তুলে দেবো। আর লাইটের বউ কি বলে, যে লাইটে ঘুরে যাচ্ছে, লাইটের বউ বলে তো সুইচ ঘুরিয়ে দেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো আপনাদের এখানে যদি অনুষ্ঠানে আসো। কি বলতো, আমার এখানে ভালো লেগেছে। এখানে যারা আছে, আমার মা, আমার ভাই, যদি এখানে মিঠুন না আসতো কি বলতো, তোমাদের এখানে ভালো লেগেছে, এখানে যারা আছে আমার বাড়ির লোক আছে, আর না হলে এখানে বল করলে মরবো, এখানে লাশ পড়বে শ্মশানে, এখানে মাথা থাকবে। যদি এখানে সঞ্জীব কুমার আসতো কি বলতো, ऐसा लगा मुझे देखा है, मुझे फिलहाल याद नहीं, मैंने आदि की शूटिंग में देखा था क्या। যদি এখানে গুলশান গ্রোভার আসতো কি বলতো, ओरे मुझे सपना के साथ गाना है, मैं सपना के लिए मर जाऊँ, हाँ मैं बैड गर्ल। যদি এখানে গোবিন্দা আসতো কি বলতো, अरे मैंने तो सुंदर से कभी देखा ही नहीं, देखा तो मैं भी नहीं, बात नहीं था कि আর যদি এখানে পরেশ রাওয়াল আসতো কি বলতো, अरे नहीं रे बाबा, ऐसा लग रहा बाबूराव को ये लोग ने पहचानते तो मेरा बड़ा कारण है। So thank you very much.